সৌমেন সরকার বলছি, ক্যাম্পাস প্লাসের নতুন একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আর কিছু দিনের মধ্যেই সম্ভবত আর 7 সপ্তাহ মতো বাকি আছে। তারপরেই কিন্তু আপনার ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 5 নভেম্বর। মোটামুটি আমরা সবাই অবগত যে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প এই দুজনেই এই যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় দুই মুখ্য প্রতিদ্বন্দ্বী। কমলা হ্যারিস রিপ্রেজেন্ট করছেন ডেমোক্রেটিক পার্টিকে, আর ডোনাল্ড ট্রাম্প রিপ্রেজেন্ট করছেন রিপাবলিকান পার্টিকে। তো শুধু কি এই দুজনেই আছেন, না আরও কেউ কেউ আছেন এই নির্বাচনে? অ্যাকচুয়ালি এই নির্বাচনে কিন্তু আরও 3 জন ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু তার মধ্যে একজন ক্যান্ডিডেচার উইথড্র করে নিয়েছেন। তার নাম হচ্ছে রবার্ট এফ কেনেডি। আমরা যে কেনেডি পরিবারকে চিনি, ইনি হচ্ছেন সেই পরিবারেরই একজন সদস্য, কিন্তু উনি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে কিন্তু ওনার ক্যান্ডিডেচারটা উইথড্র করে নিয়েছেন। আর রয়েছেন চেজ অলিভার, লিবার্টারিয়ান পার্টির উনি ক্যান্ডিডেট এবং জর্জিয়া স্টেটের একজন সেনেটর। ব্যাখ্যা করব এই সেনেটর ব্যাপারটা কি। আরেকজন ক্যান্ডিডেট আছেন জিল স্টেইন, ইনি আবার আমেরিকান গ্রিন পার্টির সদস্য এবং 2012 এবং 2016 এই 2 বছরই কিন্তু লড়াই করেছেন। ওনার যে ঘোষিত যে পলিসি সেটা হচ্ছে আই অ্যাম রানিং ফর প্রেসিডেন্ট টু অফার এ বেটার চয়েস ফর দি পিপল, লেট আস পুট প্রো ওয়ার্কার, অ্যান্টি ওয়ার, ক্লাইমেট এমার্জেন্সি এজেন্ডা, এই সমস্ত। কিন্তু এরা দাঁড়াচ্ছেন বটে, কিন্তু দাঁড়িয়ে কি লাভ আছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, আমেরিকান ইলেকশনেও কিন্তু ভারতের মতো ভোট কাটাকাটির একটা গল্প আছে। অনেকে দাঁড়িয়ে যান, আবার অনেকে সরেও যান। ঠিক যেমন ভারতেও অনেকে দাঁড়ায় তারপর সরেও যায়। কেন যায়, কোন পার্টির সাপোর্টে যায়, তো যেমন রস পেরো বলে একজন ক্যান্ডিডেট ছিলেন 1992 সালে। তিনি দাঁড়িয়ে 18% ভোট কেটে নিয়েছিলেন, যার ফলে কিন্তু এই যে বিল ক্লিন্টন তিনি কিন্তু জিততে পেরেছেন এই রস পেরোর জন্য। তা না হলে রেজাল্টটা যে কোথায় যেত সেটা বলা যায় না। তবে এখনো পর্যন্ত যা খবর তাতে ময়দানে 4 জন ক্যান্ডিডেট আছেন। আচ্ছা, আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনে কারা ভোট দেন? আমাদের অনেকটা ভারতের মতো কিছুটা মিল আছে, আবার কিছুটা মিল নেই। আমেরিকাতে 50টা স্টেট আছে। সেই 50টা স্টেটে আমেরিকান পার্লামেন্টের 2 কক্ষ, সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। প্রত্যেকটা স্টেটে 2 জন করে সেনেটর আছেন এবং সেনেটের টোটাল যে সদস্য সংখ্যা সেটা হচ্ছে 100। 50টা স্টেটে 2 জন করে 100। যত বড় স্টেট হোক আর সেখানে যত মানুষই থাকুন না কেন, সেখানকার সেনেটের সদস্য সংখ্যা হচ্ছে 2। এর ব্যাখ্যা আছে কেন। আর যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু আওয়ার লোকসভা, সেখানে কিন্তু লোক সংখ্যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত ওই সংখ্যাগুলো চেঞ্জ করার কথা, কিন্তু ঘটনাটা হচ্ছে এখনও সে ধরনের জিনিস হচ্ছে না। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে 435 জন সদস্য, আর সেনেটে হচ্ছেন 100 জন। তাহলে 100 আর 500, 435, দুটো মিলিয়ে হলো 535। দাঁড়ান, এখানেই ব্যাপারটা না, আরও আছে। আমেরিকার যেটা আমাদের এখানে যেমন ডালহৌসি, স্প্ল্যানেট,
তেমনি আমেরিকাতেও এরকম একটা জায়গা, সেটা হচ্ছে যেটাকে বলে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এই ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়াতে আমেরিকান সরকারের সমস্ত মেইন অফিসগুলো রয়ে গেছে, এবং যারা ক্ষমতাসীন ব্যক্তি, ইম্পর্টেন্ট ব্যক্তি, তারা সমস্ত কিন্তু ওই ভার্জিনিয়া প্রদেশের পাশে এই ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়াতে থাকেন। আমেরিকান যে কনস্টিটিউশন বা তার যে অ্যাডমিনিস্ট্রেশনের যে মানুষজন, তাদের বক্তব্য যে আমেরিকান ক্যাপিটাল শুড নট বি ইন এ প্লেস হুইচ বিলংস টু এ পার্টিকুলার স্টেট। সেই হিসাবে কলম্বিয়াকে তারা ডিস্ট্রিক্ট মনে করলেও তাকে একটা স্টেটের মর্যাদা দিচ্ছেন, এবং সেখানে কিন্তু সেখানে কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তাদের কোনো সেনেটর না থাকলেও তাদের 3 জন করে কিন্তু সদস্য রয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের। তারপরে টোটাল হাউস অফ রিপ্রেজেন্টেটিভের টোটাল যে পার্লামেন্টারিয়ানের সংখ্যা হলো সেনেটে 100, 435 হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তাতে হলো 535, আর ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার জন্য হচ্ছে 3 জন, সব মিলিয়ে হলো 538। এই 538 সংখ্যার অর্ধেক হচ্ছে 269। অতএব যে ব্যক্তি 270টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন, তিনি প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী হবেন। এবারে বলবেন যে এই 535 যে ভোটার, সেটা তো বোঝা গেল যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটের সদস্যদের টোটাল সংখ্যক ব্যক্তি, অর্থাৎ 538। এই 538 জনকে কি করে ইলেক্ট করা হয়, এবারে সেটাই ব্যাখ্যা করছি। প্রত্যেকটা স্টেটে তাদের জনসংখ্যার নিরিখে হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের সংখ্যা ঠিক হয়, এবং বলে দেই যে সেটা কীরকম কী ব্যাপার। যেমন অ্যালাবামা প্রদেশ, সেখানে কিন্তু 7 জন রিপ্রেজেন্টেটিভ থাকেন, তার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তার 7 জন। আলাস্কা 1, অ্যারিজোনা 9, আরকানসাস 4, ক্যালিফোর্নিয়া সব থেকে বড় স্টেট, যেখান থেকে কমলা হ্যারিস দাঁড়াচ্ছেন, সেখানে কিন্তু 52 জন রিপ্রেজেন্টেটিভ আছেন। কলোরাডোতে 8, কানেকটিকাট 5, ডেলাওয়ার 1, ফ্লোরিডা 28, বিশাল স্টেট ফ্লোরিডা, জর্জিয়া 14, হাওয়াই 2, ইদাহো 2, ইলিনয়েস 17, আমেরিকান রেসপেক্টে 17 যেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার, দ্যাট ইজ এ ভেরি বিগ স্টেট। ইন্ডিয়ানা 9, আয়োয়া 4, কানসা 4, কেন্টাকি 6, লুইসিয়ানা 6, মেইন 2, মেরিল্যান্ড 8, ম্যাসাচুসেটস 9, মিশিগান 13, মিনেসোটা 8, মিসিসিপি 4, মিসৌরি 8, মন্টানা 2, নেব্রাস্কা 3, নেভাদা 4, নিউ হ্যাম্পশায়ার 2, নিউ জার্সি 12, নিউ মেক্সিকো 2, এরপর আসছে আবার নিউ ইয়র্ক স্টেট। নিউ ইয়র্ক স্টেটের টোটাল যে সংখ্যা সেটা কিন্তু 26, নর্থ ক্যারোলিনা 14, নর্থ ড্যাকোটা 1, ওহিও 15, ওকলাহোমা 5, ওরিগন 6, পেনসিলভানিয়া বিগ স্টেট 17, রোড আইল্যান্ড 2, সাউথ ক্যারোলিনা 7, সাউথ ডাকোটা 1, টেনেসি 9, টেক্সাস 38, ক্যালিফোর্নিয়ার পরেই হচ্ছে টেক্সাস, এখান থেকে 38 জন রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন। ভারমন্ট 1, ভার্জিনিয়া 11, ওয়াশিংটন 10, ওয়েস্ট ভার্জিনিয়া 2, উইসকনসিন 8, উইমেং 1। অর্থাৎ কিনা এইভাবে বিভিন্ন স্টেটে 435 জন যে সংখ্যা আছে, তাদের নির্বাচিত করার জন্য কিন্তু 5 নভেম্বর ভোটটা হচ্ছে পপুলার ভোট, অর্থাৎ কিনা সাধারণ মানুষ সেখানে ভোট দেবেন। প্রত্যেকটা স্টেটে যে কটা রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটে প্রত্যেকটা স্টেটেরই 2, অর্থাৎ কিনা ধরুন টেক্সাসে হচ্ছে 38 জন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার এবং
এবং অবধারিতভাবে 2 জন সেনেটর, অর্থাৎ কিনা তারা 40 জন মানুষকে নির্বাচিত করবেন যারা প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দেবেন। এই 40 জন হচ্ছে সেই স্টেটের ইলেকটোরাল কলেজের মেম্বার। এবার তারা যে সরাসরি যে নাম দিয়ে দাঁড়াচ্ছেন তা নয়, যে পপুলার যে ভোট হবে সেই ভোটে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন তারাই কিন্তু ওই স্টেটের সমস্ত যে রিপ্রেজেন্টেটিভ বা ইলেকটোরাল কলেজের মেম্বারকে তারা সিলেক্ট করবে এবং তারা গিয়ে ভোট দিয়ে আসবে। এইভাবে কিন্তু 538 জন এই ইলেকটোরাল কলেজ তার মেম্বার নির্বাচিত হন বা নমিনেটেড হন। এরপরে কি হবে? আচ্ছা, এই যে 5th নভেম্বর যে বলছি যে ইলেকশনটা হবে, এই হোয়াট ইজ দিস 5th নভেম্বর? আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের যে ট্র্যাডিশন সেটা অনুযায়ী অলিম্পিক ইয়ারের নভেম্বর মাসের প্রথম যে মঙ্গলবার, সেই মঙ্গলবারে কিন্তু সাধারণ মানুষ ভোট দেবেন। 5th নভেম্বর বলে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে নভেম্বর মাসের অলিম্পিক ইয়ারে, যেমন 2024 হচ্ছে অলিম্পিক ইয়ারের নভেম্বর মাসের ফার্স্ট টুইসডে হচ্ছে 5 তারিখ, সেই জন্য 5 তারিখে ভোট। যদি মঙ্গলবারটা 6 তারিখে হতো তাহলে 6 তারিখে ভোট হতো। অর্থাৎ সেখানে মানুষ ব্যালট পেপার দেওয়া থাকবে, একটা ব্যালটে থাকবে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, আরেকটাতে দেওয়া থাকবে ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। অর্থাৎ কিনা একটা মানুষ দুটো করে ভোট দেবেন, প্রেসিডেন্টের জন্য একটা, ভাইস প্রেসিডেন্টের জন্য একটা। হয়ে গেল। এইবারে প্রেসিডেন্ট ইলেকশনে যে রিপাবলিকান হন বা ডেমোক্র্যাট হন, যিনি 50% + 1 ভোট পাবেন, সেই রাজ্যের সমস্ত ইলেকটোরাল কলেজের মেম্বারকে তারা নমিনেট করবেন, তারা গিয়ে ভোট দিয়ে আসবেন। এই প্রেসিডেন্ট ইলেকশনের যে মেইন যে ব্যাপারটা হবে, কিন্তু দ্যাট ইজ আনইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে এবছর ডিসেম্বর মাসে দ্বিতীয় বুধবারের যে পরবর্তী মঙ্গলবার, ফার্স্ট মঙ্গলবার, সেই দিনে এই সমস্ত নির্বাচিত যে ইলেকটোরাল কলেজের মেম্বার তাদের নিজেদের স্টেটে বসে, নিজেদের স্টেট ক্যাপিটালে বসে তারা প্রেসিডেন্ট ইলেকশনে ভোটটি দেবেন। কিন্তু যেহেতু তাদের রাজনৈতিক পরিচয় জানা, অতএব তারা যে পার্টির হয়ে তারা নমিনেটেড হয়েছেন সেই পার্টিকে ভোট দেবেন। এখনো পর্যন্ত রিপাবলিকান পার্টির হয়ে দাঁড়িয়ে, মানে নমিনেটেড হয়ে পরে পরবর্তীকালে ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিয়েছেন, এই ধরনের ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। অতএব 5 নভেম্বর যে কজন ইলেকটোরাল কলেজ মেম্বার যারা হলেন, সেইখান থেকেই বোঝা গেল যে এবারে প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন। এরপরে কি হবে? 6 জানুয়ারি 2025 এই ব্যালট পেপারগুলো কিন্তু গোনা হবে। কে গুনবেন? দ্য চেয়ারম্যান অফ ইউএস সেনেট। তিনি সার্টিফিকেটগুলো মিলিয়ে দেখে নেবেন এবং তারপর দেখবেন যে কে কটা ভোট পেয়েছে। এখানে কিন্তু বলে রাখা ভালো যে আমেরিকান ইলেকশনে কিন্তু এই যে 3/4 ভোট পাওয়া, বা এই যে আমাদের যেমন 540-এর মধ্যে একটা পার্টি 400 সিট পাচ্ছে, আমেরিকাতে কিন্তু এরকমটা একদম হয় না। সেনেটে 100টা সিট, এখন সেখানে প্রেসিডেন্ট হচ্ছে ডেমোক্র্যাট জো বাইডেন, কিন্তু এখানে কিন্তু রিপাবলিকানরা সংখ্যাগুরু সেনেটে, তাদের সংখ্যা হচ্ছে 49,
আর 47 জন হচ্ছেন ডেমোক্র্যাট, আর 4টে প্লেস এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে। অর্থাৎ কিনা সেনেটে কিন্তু ডেমোক্র্যাট পার্টি কিন্তু সংখ্যালঘু। তেমনি একই রকমভাবে কিন্তু এই যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভেও ডেমোক্র্যাটরা সংখ্যালঘু। সেখানে তো 435টা সিট, রিপাবলিকানদের সংখ্যা হচ্ছে 220, ডেমোক্র্যাটদের সংখ্যা হচ্ছে 211, আর ভ্যাকান্ট হচ্ছে 4টে। 220, 211, 431, 435, এই 435টি সিটই আছে। অর্থাৎ বুঝতে পারছেন যে সেখানকার প্রেসিডেন্ট ইচ্ছা করলেই যা খুশি তাই করতে পারেন না। তাকে কংগ্রেস এর যে 2 কক্ষ, কংগ্রেস মানে পার্লামেন্ট ধরুন, তার যে 2 কক্ষ, সেই 2 কক্ষের মধ্যে সমন্বয় করে চলতে হবে। এবং যেখানে স্পেশাল পাওয়ার দেয়া আছে, ভেটো পাওয়ার দেয়া আছে, সেই সমস্ত ব্যাপার ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে কিন্তু রিপাবলিকানদের সম্মতি ছাড়া ডেমোক্র্যাট প্রেসিডেন্ট কিন্তু কিছুই করতে পারছেন না। এই যে সেনেট, এই সেনেটে যে 100 জন ক্যান্ডিডেট মানে মেম্বার থাকেন, তারা কিন্তু পপুলার ভোটে নির্বাচিত হন এবং এদের সেনেটারদের যে কার্যকাল সেটা হচ্ছে 6 বছর। আমাদের রাজ্যসভা যেরকম রাজ্যসভার মেম্বারদের 6 বছর, তেমনি সেনেটারদেরও কিন্তু 6 বছর হচ্ছে তাদের কার্যকালের মেয়াদ। কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সেখানে কার্যকালের মেয়াদ হচ্ছে 2 বছর। ফলে যে কোনো প্রেসিডেন্টের টার্মের 4 বছরের মধ্যে প্রথম 2 বছরই কিন্তু কনফিগারেশনটা চেঞ্জ করে যায়। অর্থাৎ কিনা তিনি হয়তো কংগ্রেসে তার নিজের পার্টির মেজরিটি দেখে এলেন, কিন্তু 2 বছর পরেই দেখলেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তারা সংখ্যালঘু। এটা আমেরিকান যে ডেমোক্রেসির পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর, ইন দ্য সেন্স যে প্রেসিডেন্টরা যে যখন যা মনে হলো, যেহেতু আমার সংখ্যা হচ্ছে হয়তো আমি যা খুশি তাই করে দেবো, সেটা কিন্তু তারা করতে পারেন না। এবার আরেকটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলতে হবে, সেটা হচ্ছে এই যে রিপাবলিকান প্রেসিডেন্ট আর এই যে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট, এদের হিস্ট্রিটা কি? ডেমোক্রেটিক 1828 খ্রিস্টাব্দ, আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন 1789 সাল, জর্জ ওয়াশিংটন। প্রথম যে 6 জন প্রেসিডেন্ট, তারা কিন্তু কোনো পার্টির ছিলেন না। America's first 7 presidents were neither Democrat nor Republicans. First President George Washington, who detested the very idea of partition politics. জর্জ ওয়াশিংটনের কিন্তু এই পার্টি পলিটিক্সের দিকে তার একান্ত কোনো রকম নজর ছিল না। তিনি মনে করেন প্রেসিডেন্ট হচ্ছে সবার। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট, রিপাবলিকান প্রেসিডেন্ট, এগুলো তার কাছে মনে হয়েছিল যে অচ্ছুত ব্যাপার। তার পরবর্তীকালে আরও যে কয়েকজন প্রেসিডেন্ট হন, যেমন জন অ্যাডামস, সেকেন্ড প্রেসিডেন্ট, হি ওয়াজ আ ফেডারালিস্ট, ডেমোক্র্যাট বা এই ধরনের যে রিপাবলিকান, এই ধরনের কোনো ব্যাপার নয়। আমেরিকার ফার্স্ট পলিটিক্যাল পার্টি, যেটার নাম ছিল ফেডারালিস্ট, উনি সেই পার্টির সদস্য। তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ টমাস জেফারসন, জেমস ম্যাডিসন, জেমস মনরো আর জন কুইন্সি অ্যাডামস, এরা সবাই ছিলেন
একটা যৌথ নামে ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির সদস্য, অর্থাৎ কিনা এরা নাইদার ডেমোক্র্যাট নর রিপাবলিকান। পরবর্তীকালে এই পার্টিটা ডেমোক্রেটিক কাম রিপাবলিকান পার্টি ব্যাপারটা ভেঙে গিয়ে দুটো পার্টি হয়ে গেল, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। আমেরিকার হিস্ট্রিতে জো বাইডেন হচ্ছেন 46তম ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। 1789 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত যদি সংখ্যাটা, বছরের সংখ্যা গণনা 235কে 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হবে 59 জন তাহলে প্রেসিডেন্ট হওয়ার কথা। কিন্তু আমেরিকাতে যে দেয়ার ইজ এ লিমিটেশন অফ টার্মস, একজন ইচ্ছা করলে 3-4টে টার্মের জন্য প্রেসিডেন্ট হতে পারেন না। ফলে কেউ কেউ হয়তো 2বার হয়েছেন, কেউ কেউ 1বার, একজন 3বারও হয়েছেন। ফলে গত 235 বছরে আমেরিকার 46 জন আলাদা ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসাবে দেখেছেন। 46% ইজ জো বাইডেন, যিনি এখন ক্ষমতায় আছেন। এই সংখ্যাটা এবারে যদি ডোনাল্ড ট্রাম্প যদি জিতে যান তাহলে কিন্তু 46ই থেকে যাবে, কারণ ডোনাল্ড ট্রাম্প এর আগে একটা টার্ম সার্ভ করছেন, অর্থাৎ তিনি তো কোনো নতুন ব্যক্তি না। এখানেও দেখুন যে কিরকম একটা সাম্য রয়েছে। কিরকম সাম্য না, 46 জন আলাদা আলাদা ব্যক্তি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে প্রথম 7 জনকে ছেড়ে দিন, কারণ তারা এই ডেমোক্র্যাট বা রিপাবলিকান ছিলেন না। তাহলে কত হলো? 39। এইবারে এই 39-এর মধ্যে 16 জন হচ্ছেন ডেমোক্র্যাট এবং 18 জন হচ্ছেন রিপাবলিকান। এবং ওখানে আরো 1 জন আছেন যারা একাধিক টার্মের জন্য হয়েছেন। ফলে সংখ্যাটা কিন্তু এরকম গায়ে গায়ে লেগে রয়েছে। 16 জন রিপাবলিকান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট, 18 জন রিপাবলিকান প্রেসিডেন্ট, 16 জন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট, 18 জন রিপাবলিকান প্রেসিডেন্ট। নামগুলো একটু বলে নেওয়া যাক, হিস্ট্রি যখন চর্চা হচ্ছে। প্রথমে ডেমোক্র্যাট প্রেসিডেন্টের নামগুলো বলে যাই। অ্যান্ড্রু জ্যাকসন, 7th প্রেসিডেন্ট। মার্টিন ভ্যান বুরেন, 8th প্রেসিডেন্ট। জেমস কে পক, 11th প্রেসিডেন্ট। উড্রো উইলসন, 28th প্রেসিডেন্ট। ফ্র্যাঙ্কলিন পিয়ার্স, 14th প্রেসিডেন্ট। জেমস বুকানন, 15th প্রেসিডেন্ট। অ্যান্ড্রু জনসন, 17th প্রেসিডেন্ট। গ্রোভার ক্লিভল্যান্ড, 22 and 24 প্রেসিডেন্ট। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, এগুলো সব ডেমোক্র্যাটদের নাম বলছে, 32nd প্রেসিডেন্ট। হ্যারি এস ট্রুম্যান, 33rd প্রেসিডেন্ট। জন ফিটজেরাল্ড কেনেডি, 35th প্রেসিডেন্ট। লিন্ডন বি জনসন, 36th প্রেসিডেন্ট। জিমি কার্টার, 39th প্রেসিডেন্ট। বিল ক্লিন্টন, 42nd প্রেসিডেন্ট। বারাক ওবামা, 44th প্রেসিডেন্ট। জো বাইডেন, 46th প্রেসিডেন্ট। এবারে আসুন রিপাবলিকানদের নামের তালিকা। আব্রাহাম লিঙ্কন, 16th। উলাইসেস এস গ্র্যান্ট, 18th। রাদারফোর্ড বি হেস, 19th। জেমস এ গারফিল্ড, 20th। বেঞ্জামিন হ্যারিসন, 23rd।
William McKinley, 25th, Theodore Roosevelt, 26th, William J. Taft, 27th, Warren G. Harding, 29th, Calvin Coolidge, 30th, Herbert Hoover, 31st, Dwight Eisenhower, 34th, Richard Nixon, 37th, Ronald Reagan, 40th, George H.W. Bush, 41st, তার ছেলে জর্জ ডব্লিউ বুশ, 43rd, and Donald J. Trump, 45th. তো এই হচ্ছে আমেরিকান প্রেসিডেন্টের হিস্ট্রি। কিন্তু যে আমেরিকাকে আমরা জানি নারী স্বাধীনতার সব থেকে বড় উদাহরণ, সেই আমেরিকা কিন্তু আজ পর্যন্ত কোনো মহিলা প্রেসিডেন্ট পায়নি। এর আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের স্ত্রী। একদম কানের গোড়া দিয়ে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে গেছেন। পপুলার ভোটে, ওই যে বললাম না বিভিন্ন স্টেটে তো বিভিন্ন রকম ব্যাপার, পপুলার ভোটে হিলারি ক্লিন্টন অনেক এগিয়ে ছিলেন, কিন্তু সবাই মিলে তো আর মেইন প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দেবেন না, ভোট দেবেন তো ইলেকটোরাল কলেজের মেম্বাররা। সেই ইলেকটোরাল কলেজের মেম্বারদেরকে নির্বাচিত করার জন্য তো 5ই নভেম্বর সাধারণ মানুষও ভোট দেবেন। ফলে যখন সেকেন্ড টায়ারে যখন ভোটিংটা হচ্ছে, সেইখানে কিন্তু হিলারি ক্লিন্টন হেরে গেছেন। গোটা বিশ্বের সমস্ত মহিলাদের ইচ্ছা ছিল যে আমেরিকা একজন মহিলা প্রেসিডেন্ট পান। তো পরবর্তীকালে হিলারি ক্লিন্টন যদিও বরাক ওবামার সেক্রেটারি অফ স্টেট হয়েছিলেন। তাই জো বাইডেন গতবার ইলেকশনের সময়তে তিনি ঠিক করলেন যে কমলা হ্যারিসকে, কৃষ্ণাঙ্গী একজনকে তিনি রানিং মেট করবেন। প্রেসিডেন্টের সঙ্গে যিনি ভাইস প্রেসিডেন্টে লড়েন তাকে প্রেসিডেন্টের রানিং মেট বলা হয়। দ্যাট ওয়াজ আ স্ট্র্যাটেজিক মুভ, কারণ কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য এবং মহিলা হিসাবে কমলা হ্যারিসের যে একটা আলাদা গ্রহণযোগ্যতা হবে সেটা উনি বুঝতে পেরেছিলেন। তাছাড়া কমলা হ্যারিসের যে আইনি দক্ষতা বা তার যে অ্যাবর্শনের ব্যাপারে তার যা নীতি, অর্থাৎ তিনি না কৃষ্ণাঙ্গ মহিলাদের মধ্যে এই অ্যাবর্শনের ব্যাপারটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা বলে তারা শুধু এটা তাদের যে রিপ্রোডাক্টিভ একটা ফ্রিডম শুধু নয়, তাদের যে আত্মসম্মান থেকে শুরু করে জীবন যাপনের জন্য যে যে স্বাধীনতা প্রয়োজন, সেই স্বাধীনতাটুকু অ্যাবর্শন না থাকলে একের পর এক যদি বাচ্চা হতে থাকে, তাহলে তাদের যে অর্থনৈতিক অবস্থার যে ব্যাপারটা দাঁড়াবে সেখান থেকে মুক্তি দেওয়ার জন্যই কিন্তু একটা অ্যাবর্শন পলিসি নিয়ে এসছেন, এবং সেটা কিন্তু কৃষ্ণাঙ্গদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এই কৃষ্ণাঙ্গদের সংখ্যা গোটা আমেরিকান পপুলেশনে প্রায় 5 কোটি, অঙ্কের হিসাবে প্রায় 16%। এই 16%-এর যে তিনি একটি বিশেষ ফেভার পাবেন, সেটা কিন্তু জো বাইডেন আঁচ করেছিলেন। হিলারি ক্লিন্টনের পরাজয় থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন যে একটা ক্লিনচিং ইস্যু চাই। তো এই যে এক্স ফ্যাক্টর বা ট্রাম্প কার্ড ছিলেন কমলা হ্যারিস। অনেক ভারতীয় আছেন, হ্যাঁ কমলা হ্যারিস হচ্ছেন ইন্ডিয়ান অরিজিন, এটা ভেবে তার সঙ্গে নৈকট্য বোধ করার কোনো রকম কারণ নেই। ঋষি সুনকেরও একটা ইন্ডিয়ান অরিজিন ছিল, কিন্তু ঋষি সুনক কি ব্রিটিশ প্রেসিডেন্ট?
সরি প্রাইম মিনিস্টার না, তিনি একজন ইন্ডিয়ান। কাজেই ইউএসএতে যে সমস্ত ইন্ডিয়ান আছেন তারাও যে কমলা হ্যারিসকে নিজেদের লোক বলে মানুষ বলে ভাবেন, ব্যাপারটা মোটেই তা নয়। তবে কমলা হ্যারিসের 1 নম্বর হচ্ছে মহিলা, 2 নম্বর হচ্ছে তার অ্যাবর্শন পলিসি। এই যে অ্যাবর্শন পলিসিতে, এটা কিন্তু যে শুধুমাত্র যে ব্ল্যাক ওম্যানদের মধ্যে জনপ্রিয় ব্যাপারটা তা নয়, হোয়াইটদের মধ্যেও কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়েছে। ফলে মহিলাদের রাজনীতি ব্যতি রেখে মহিলাদের তিনি একটা বিশেষ সাপোর্ট কিন্তু পেতেই যাচ্ছে। গোটা কয়েক যে ওপিনিয়ন পোল অলরেডি হয়ে গেছে, এই এপিসোডে সেগুলো নিয়ে আলোচনা করছি না, কিন্তু যেগুলো হয়ে গেছে তারা কিন্তু সর্বক্ষেত্রে ট্রাম্পের থেকে হ্যারিসকে এগিয়ে রাখছেন। যদি এই জনমত সমীক্ষা শেষ পর্যন্ত বাস্তবে রূপায়িত হয়, তাহলে কিন্তু আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট পেতে চলেছে। এরকম একটা ব্যাপার কিন্তু 2020 সালেও এক্সপেক্ট করা হয়েছিল, কিন্তু এটা সত্যি হয়নি। ট্রাম্প অনেক পাশারদানি উল্টে দিতে জানেন। এবারে তার আস্তিনে যে কি আছে সেটা তো এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তিনি তার ভাইস প্রেসিডেন্সিয়াল যে ক্যান্ডিডেট আছে তার হাতে এই রিটেল পলিটিকিং, অর্থাৎ যেন খুচরো যে মাঠে ময়দানে যে নির্বাচনী প্রচারের ব্যাপারটা, তার হাতে তিনি ছেড়ে দিয়েছেন। নিজে টিভি ডিবেটগুলোতে অ্যাটেন্ড করছেন, কিন্তু টিভি ডিবেটগুলোতেও দেখা যাচ্ছে যে ট্রাম্পের থেকে কিন্তু হ্যারিস অনেক বেশি সপ্রতিভ। মহিলা হওয়ার কারণে তিনি কিন্তু একটু অতিরিক্ত যে অ্যাডভান্টেজ পাচ্ছেন না তা নয়, তবে আমেরিকান প্রেসিডেন্ট তো শুধুমাত্র জেন্ডারের ওপর দাঁড়িয়ে হয় না, অনেক কিছু ফ্যাক্টর আছে, ব্ল্যাক, হোয়াইট, এজ, জেন্ডার, প্রফেশন, ইস্যুজ, অনেক কিছু ফ্যাক্টর আছে, এথনিক গ্রুপস। ফলে কোন ক্যান্ডিডেট কাকে সবথেকে বেশি ব্যালেন্স করে চলতে পারছেন তার উপরে দাঁড়িয়েই কিন্তু আলটিমেটলি নির্বাচনটা হবে। এবারে যদি বলেন যে মানুষের যে প্রায়োরিটি সেটা কোথায় কতটা কি, ভারতের সঙ্গে আমেরিকান ভোটারদের যে খুব একটা পার্থক্য আছে ব্যাপারটা তা নয়। তারাও কিন্তু ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি, জীবনযাপনের জন্য যে সংগ্রাম, এই সমস্ত ব্যাপার নিয়েও তারাও কিন্তু চিন্তিত। হতে পারে যে আমরা যে যে জিনিসগুলোকে পেলে মনে করি যে অনেক পেয়েছি, আমেরিকাতে সেগুলো হয়তো অনেক পাওয়া নয়। আবার আমেরিকা যে জিনিসগুলো পায় সেটা হয়তো আমরা এখানে চিন্তাও করতে পারি না। সব কিছুই রিলেটিভ, কিন্তু আলটিমেটলি এগুলোই হচ্ছে ইস্যু। তার সঙ্গে এক্স ফ্যাক্টর হিসেবে কমলা হ্যারিসের যে মহিলা হওয়া এবং মহিলাদের ইস্যুকে তুলে ধরার ফলে, এবং কমলা হ্যারিস দেখা যাচ্ছে যে 30-এর নিচে এবং 60-এর ঊর্ধ্বে নারী পুরুষ ব্যতি রেখে পুরুষদের সাপোর্ট কিন্তু ট্রাম্পের দিকে একটু বেশি আছে, কিন্তু হ্যারিস বাকি সর্বক্ষেত্রে অনেকটাই এগিয়ে। দেখা যাক, আরও বেশ কয়েকটা এপিসোড আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনের ব্যাপারে করার ইচ্ছা রয়েছে, ইস্যু ভিত্তিক, যে আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন আমাদের কাছে কি বার্তা বয়ে নিয়ে আসবে, বা সেখানে মানুষ কিভাবে তাদের ইলেকটোরাল চয়েস এক্সারসাইজ করছেন,
এরকম আরও খুঁটিনাটি ব্যাপার নিয়ে আপাতত করার ইচ্ছা রয়েছে। আপাতত আজকের এই এপিসোডটা আর দীর্ঘায়িত করছি না, রেখে দিচ্ছি উইথ এ ফাইনাল লাইন যে হিলারি ক্লিন্টনের থেকে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাটা এখনো পর্যন্ত বেশ কিছুটা বেশি বলেই মনে হচ্ছে। নমস্কার।